পুলিশের চাকরি নিয়ে যে কি ঝামেলার মধ্যে আছি। গতকালকে ছোট শালার বিয়ে থেকে ফিরতে ফিরতে ভোর 5টা, মাত্র চোখটা বন্ধ করেছি, অমনি ডিআইজি স্যারের ফোন। বোঝেনি তো স্যার, ভিআইপি কেস। আমারও তো সেই একই কথা, তুই ভিআইপি, তুই মরবি হার্ট অ্যাটাক করে। জি স্যার। হাই ব্লাড প্রেসারে ব্রেন স্ট্রোক করে, অথবা সিঙ্গাপুরের সুন্দরী ডাক্তার নার্স দেখতে দেখতে মরবি। ঠিক স্যার। তোর কেন এই 100 মিলের চিপার মধ্যে এসে মরতে হলো, তাও আবার এই ভোরবেলায়? মরার তো ফিক্সড টাইম টেবিল থাকে না স্যার, আপনাকে তো আর সরকারি কাজ না, সকাল 9টা টু 5টা ডিউটি। আমরাও তো সরকারি চাকরি করি, আমরা কি 9টা 5টা ডিউটি করতে পারি? বাসায় গিয়ে ইউনিফর্মটা খুলতে খুলতেই তো আবার ফোন এসে পড়ে, আসতে হবে। বাসায় গেলে বউ এমনভাবে তাকায় যে মনে হয় আমি পুলিশ না, আমি দাগি আসামি। আপনি এখানে একটা সাইন করে দেন। লাশ তো দেখলেন, কি মনে হচ্ছে? লাশ আগে মর্গে যাক, পোস্টমর্টেম করলে লাশ নিজেই সব কথা বলবে। আপনি না হাসালেন, লাশ আবার নিজে থেকে কথা বলে নাকি? লাশই সবচেয়ে বেশি কথা বলে। একটা কথা কি জানেন, লাশ কখনো মিথ্যে কথা বলে না। আচ্ছা আমি আসি। পোস্টমর্টম রিপোর্ট কখন পাবো? আগামীকাল দুপুর 1:30টার পর চলে আসবেন। মাথা খারাপ, উপর থেকে প্রেশার আছে, আজকের মধ্যেই আমার রিপোর্ট লাগবে। পোস্টমর্টেম রিপোর্ট কি বোতাম লাগানোর মতো খুব সহজ কাজ যে আপনি বললেন আর আমি 2 মিনিটের মধ্যে দিয়ে দিলাম? লাশের সঙ্গে বেশি সময় কাটালে লাশ গোপন কথা মুখ ফুটে বলে। আচ্ছা ঠিক আছে, আপনি সময় নিন, কিন্তু কোনো ভুল করা চলবে না। ভুল হবে কেন? আর ভুল হলেই বা কি? শোনেন, জীবিত মানুষের মরার চান্স থাকে, কিন্তু মৃত মানুষের মরার চান্স থাকে না। আচ্ছা আগামীকাল দুপুর 1:30টায় চলে আসবেন, আমি ফাইল রেডি করে রাখবো। এই ভালো করে সার্চ করো, দেখো কোথায় কি আছে। আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা মেজবা? স্যার দেখে যেটা মনে হচ্ছে গাছের উপর থেকে নিচে পড়ে গিয়েছে, আর এখানে সব কাঠের গুঁড়ি পড়ে আছে। এরপর পড়লে বেঁচে থাকার কথা না। হসপিটালে নিল না কেন? কেউ থাকলে তো নিবে স্যার, কেউ ছিল না। আমার কাছে যেটা মনে হচ্ছে স্যার, স্পট ডেট। এত বড় একটা সমিল, এখানে কোনো গার্ড নাই, এখানে কোনো পাহারাদার নাই, এটা কোনো কথা নাকি? স্যার আছে তো, একজন নাইট গার্ড আছেন, উনি ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন, ফিরে এসে দেখতে পেলেন এই অবস্থা। বুঝলাম মেজবা। জি স্যার। আমার জীবনে আমি যত দুর্ঘটনা দেখেছি তার ম্যাক্সিমাম এমন সময় ঘটে জি যখন আশেপাশে কেউ থাকে না। বুঝলাম না স্যার। তোমাকে বুঝতে হবে না, তুমি নাইট গার্ডকে ডাকো। জি আলমগীর, নাইট গার্ডকে ডাকো। জি স্যার। বলো আমাদের এসপি স্যার ডাকে। স্যার এই যে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম স্যার। কি নাম তোমার? স্যার আমার নাম বজলু স্যার। নামাজ কি প্রতিদিনই পড়ো নাকি আজকেই পড়তে গেছিলা? কি যে বলেন স্যার, আমার জ্ঞানে কোনোদিন কাজা করিনি নামাজ, আর ফজরের নামাজ তো প্রত্যেক দিন মসজিদে পড়ি। ভেরি গুড। আচ্ছা আফজাল চৌধুরী প্রায় রাতেই আসতো নাকি গতকাল বিশেষ কারণে আসছিল? না স্যার,
প্রায় প্রায় আসতো না, তবে সপ্তাহে 1-2 দিন আসতো স্যার। আচ্ছা, তুমি কি বাইরের কাউরে ঢুকতে দেখছো বা বাইরে হইতে দেখছো? না স্যার, এরকম তো কাউকে দেখি নেই। এখানে কোনো সিসিটিভি আছে? না স্যার। বুঝলাম মেজবা, এক আজব দেশে থাকি আমরা, যেখানে বাচ্চা বাচ্চা পোলাপাইনদের ভিডিও চোখের নিমেষে ভাইরাল হয়ে যায়, কিন্তু প্রয়োজনীয় যেগুলা, যেমন ধরো খুন, ধর্ষণ, রাহাজানি, এইসবের ভিডিও কিন্তু তুমি কোথাও খুঁজে পাবা না। স্যার, মফস্বল এরিয়া, শহরের মতো সিসিটিভি কালচারটা গড়েই ওঠেনি। আচ্ছা শোনো, জি স্যার। তুমি এই লাশের পোস্টমর্টমের ব্যবস্থা করো, আর তোমার কাছে যেসব এভিডেন্স আছে সেগুলো নিয়ে তাড়াতাড়ি অফিসে আসো। আর এই যে বজলু মিয়া, জি স্যার। তুমি কিন্তু থানায় না জানা কোথাও যাবা না, তার কারণ আমাদের রিমান্ড সেলে আবার বিশেষ মসজিদের ব্যবস্থা নাই। আচ্ছা স্যার। আমি চাই না যে তোমার এই মসজিদে নামাজ পড়ার অভ্যাসটা অকালে বন্ধ হয়ে যাক। কোথাও যদি যেতে হয় থানায় জানায় যাবা, ঠিক আছে? এদিকে আসো। জি স্যার। চলো স্যার। স্যার স্যার স্যার, পুলিশের অবহেলা এবং গাফিলতির কারণে আরো একজনের মৃত্যু। কি বলার আছে আপনাদের? আসলে পোস্টমর্টমের আগে তো বলা যাচ্ছে না এটা মার্ডার নাকি নর্মাল ডেথ। পরপর 4টা খুন, তারপরেও আপনারা বলছেন যে আপনারা নিশ্চিত না এটা মার্ডার নাকি নর্মাল ডেথ। দেখুন, দুইটা মার্ডার কেসের মধ্যে একটা অ্যাক্সিডেন্টাল ডেথকে আপনারা তো মার্ডার হিসেবে জড়িয়ে দিতে পারেন না। আর যদি মার্ডার হয়েও থাকে তাহলে আপনারা কাকে সন্দেহ করছেন? দেখুন, এভিডেন্স এবং এই খুনের কারণে কারা কারা লাভবান হচ্ছে সেই বিষয়টাও তো আমাদেরকে খতিয়ে দেখতে হবে। আসলে তার আগে তো কাউকে সন্দেহ করা যাচ্ছে না। তদন্ত চলছে, তদন্ত শেষে সবকিছু জানা যাবে। থ্যাংক ইউ। স্যার স্যার স্যার, আরেকটা please, কোশ্চেন স্যার, please, আরেকটা প্রশ্ন স্যার। স্যার। সমিলে মানুষের লাশ, মানবতা আজ কোথায়? বিচারের বাণী নিভৃতে কাঁদে, আর কত তাজা প্রাণ ঝরলে মানুষ পাবে তার ন্যায্য বিচার। এদিকেও দুঃখী তাকান, যেটা জিজ্ঞেস করেছ উত্তর দেন। স্যার, হয়েছে কি? হয়েছেটা কি এটা বাদ দেন, হওয়ার পরে কি হয়েছে সেটা বলেন। স্যার, ইনভেস্টিগেশন চলছে। চলছে? আরে ভাই, আমার উপরেও তো কেউ আছে, আমাকেও তো জবাবদিহি করতে হবে নাকি? স্যার, পুরো স্পটটা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখেছি, আমার কাছে কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথই মনে হয়েছে। তার মানে আপনার মতে সারা দুনিয়াতে এত মানুষ থাকতে একই কোম্পানির 4 জন ডিরেক্টরের সাথে একই ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে, তা আবার ভিন্ন ভিন্ন দিনে? স্যার, এখানেই তো সমস্যা। আমরা তো সন্দেহ করেছিলাম যে বিজনেস জটিলতার কারণে আফজাল চৌধুরী বাকিদের খুন করেছে, এখন উনি নিজেই তো ডেড। সেটা তো আমিও ভাবছি, শিকারী তো নিজেই শিকার হয়ে গেছে। স্যার, একটা কাজ করি, বাকি 4 জনের খুনের দায়ভারটা আফজাল চৌধুরীর উপরে চাপিয়ে দেই, তারপরে আফজাল চৌধুরীর ডেথটাকে অ্যাক্সিডেন্টাল ডেথ হিসেবে দেখিয়ে কেসটা ক্লোজ করে দিই। খুব ভালো প্ল্যান আপনার। মিডিয়া কি করবে? বসে বসে আঙুল চুষবে? এই শোনেন জামশেদ সাহেব, জি স্যার। এই কেসটার প্যারা আমি আর নিতে পারবো না। বাই হুক অ্যান্ড বাই কুক যেভাবেই হোক এই কেসটার এন্ড আমি দেখতে চাই। জি স্যার। আর এই বয়সে যদি বান্দরবানে ট্রান্সফার করে দেওয়া হয় এর দায় দায়িত্ব কিন্তু আপনি আমার উপরে চাপাবেন না, বুঝছেন? জি স্যার। যান। জি স্যার। কোতোয়ালি থানার কাছে বস্তাবন্দি লাশ উদ্ধার, নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে ট্রাক এবং মৃত্যু। অ্যাম্বুলেন্সের ভেতর পেট ফেটে মৃত্যুবরণ করেছেন একজন ব্যবসায়ী। স্যার, আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না। আর গালি তো তোমাদের দিচ্ছি না, গালি দিচ্ছে ওই শয়তানের বাচ্চারে, যে একটার পর একটা খুন করতেছে কিন্তু তার নাম নিশানা আমরা কিছুই খুঁজে পাচ্ছি না। আমাদের শেষ সন্দেহের জায়গা ছিল আফজাল চৌধুরী, এখন তো উনি নিজেই ইন্নারিল্লাহ। মেজবা, কেস তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এতদিন তো তোমার ধরো এটা ওটা বলে মিডিয়াকে বুঝ দিচ্ছিলাম, কিন্তু এখন এভিডেন্স তো পুরো ঠাকুরমার ঝুলি। স্যার, আপনি কি পিবিআর হাতে কেস হস্তান্তর করবেন? তুমি একটা বোকা নাকি? হারুনকে তুমি চেনো না?
ও হচ্ছে আমার জাত শত্রু। একবার যদি চান্স পায় তাহলে তো আমার ডিপার্টমেন্টকে মিডিয়ার সামনে ন্যাংটা করে ছাড়বে। আগামীকাল পোস্টমর্টমের রিপোর্ট পেলে অন্তত কোনো না কোনো ক্লু পাওয়া যাবে স্যার। তাই যেন হয় রেহানা। জি স্যার। ডেইলি ডিআইজি স্যারের এই থ্রেট আমার আর ভালো লাগতেছে। মনে হচ্ছে ইচ্ছা করে পোস্টিং নিয়ে চলে যায় বান্দরবন। ডেড বডির মাথায় যে ভারী আঘাতের চিহ্ন আছে তা উপর থেকে নিচে পড়ার জন্য হয়েছে। তবে আমার ধারণা উপর থেকে নিচে পড়ার আগেই তার মৃত্যু হয়েছে। বলেন কি? মৃত্যুর কারণ? শ্বাসরোধ। এনিওয়ে, আর বিশেষ করে কিছু? ডেড বডির অ্যাজমা ছিল। ইভেন মৃত্যুর 5 মিনিট আগেও সে ইনহেলার নিয়েছে। এর বিশেষ কি? অ্যাজমা রোগীরা ভয় পেলে বা আতঙ্কগ্রস্ত হলে তাদের শ্বাসনালী ফুলে ওঠে, তাদের নিঃশ্বাস নিতে তখন ভীষণ কষ্ট হয়। তাহলে মনে করেন অ্যাজমার কারণেও শ্বাসরোধ হয়ে অ্যাক্সিডেন্টালি ডেথ হতে পারে? আমি 100% শিওর না, তবে আমার অ্যাজাম্পশন থেকে কিছু কথা আপনাকে বলবো, আপনি মন দিয়ে শুনবেন। আফজাল সাহেব অ্যাজমার রোগী। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন বা জানতে পেরেছিলেন তিনি খুন হবেন। তার অ্যাজমার অ্যাটাক হয়, তিনি হয়তো নিজে ইনহেলার নিয়েছিলেন, অথবা যিনি তাকে খুন করতে এসেছিলেন তিনি তাকে ইনহেলার দিয়ে প্রথমে সুস্থ করে তোলেন, পরে শ্বাসরোধ করে মেরে ফেলেন। এবং আফজাল সাহেবের গলায় কিন্তু শ্বাসরোধের দাগও ছিল। এরকম করবে কেন? রাগ বা প্রতিশোধ? খুনি হয়তো চায়নি তার প্রতিশোধের ঘাটতি হোক। সে আফজাল সাহেবকে নিজ হাতে শ্বাসরোধ করে মেরে ফেলতে চেয়েছিল। তাছাড়া সাইকো কিলাররা একটু এমনই হয়। সে যদি অ্যাজমাটাকে মারা যেত তাহলে কি খুনি তৃপ্তি পেত? তাই আগে তাকে সুস্থ করে তারপরে খুন করেছে। এক্স্যাক্টলি। এত কষ্ট করে লাশটাকে টেনে উপরে নিয়ে আবার উপর থেকে নিচে ফেলে দেওয়ার মানেটা কি? সেটা আমি কি করে বলবো? খুনির যদি এতটাই ইগো প্রবলেম থাকে তাহলে লাস্ট 4টা মার্ডারের মধ্যে 2টা মার্ডারকে নর্মাল মার্ডার দেখাবে কেন? খুনি হয়তো কোনো না ক্লু ঠিকই দিয়ে গেছে যেটা আপনাদের চোখে পড়েনি। তার মানে আপনি বলতে যাচ্ছেন খুনি নিজেকে কখনোই আড়াল করেনি, বরং আমরা এটার প্যাটার্নটা ধরতে পারছি না? এক্ষেত্রে আমি শিওর না, তবে এটা যদি সত্যি সাইকো কিলারের কাজ হয়ে থাকে সেটা ধরতে না পারাটাও কিন্তু আপনাদের ব্যর্থতা। কমপ্লিটলি ফেল। খুনের ক্লু তো দূরের কথা, কামাল শিকদার বেঁচে আছে না মারা গেছে সেই ব্যাপারেই তো আমরা শিওর না। আর যতীন মার্ডার কেসের কথা কি বলবা তুমি? হ্যাঁ, একটা লোক জঙ্গল থেকে কাঠ পাচার করতে গিয়ে ট্রাক সহ খাদে পড়ে মরে গেল। সে একজন কোম্পানির মালিক, তাকেই যেতে হলো কাঠ নিয়ে, তার সাথে আর কেউ ছিল না। আর তুমি বলতেছো যে এই খুনি হচ্ছে ইগোয়াল একজন সাইকো, যে কিনা সবসময় আমাদের ক্লু দিয়ে গেছে। ইয়ে মানে স্যার? আরে থামো, আমার তো মনে হচ্ছে ওই খুনি সাইকো না, সাইকো হচ্ছে তুমি। এই কেসের আগামাথা কিছুই বুঝতে পারতেছো না, ফ্রাস্ট্রেটেড হয়ে এখন আবল তাবল বলা শুরু করছো। বলা তো যায় না স্যার, আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কেস দেখলে সমস্যা কোথায়? শেষমেশ তো বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়তেও পারে। আচ্ছা, এই 2টা কেস বাদ, এবার বলো তো জোসেফের খুনের ক্লুটা কোথায়? একটা লোক খেতে খেতে বললো যে বুকে ব্যথা করতেছে, এরপর কার্ডিয়াক অ্যাটাক, হাসপাতালে নিতে নিতেই ডেড। পোস্টমর্টম রিপোর্টে স্পষ্ট লেখা আছে হার্ট অ্যাটাকে মৃত্যু। অন্তত এই কেস তো মার্ডার প্রমাণ করা অসম্ভব স্যার। চোখ বন্ধ করে যে কেউ বলবে এটা নর্মাল ডেথ। আমার মন বলছে এগুলো নর্মাল ডেথ না। 5টা মার্ডারের একটাও নর্মাল ডেথ না, এ সবগুলো পরিকল্পিত খুন। শোনো মেজবা, আমি নিজেও বলছি না যে এগুলো মার্ডার কেস না। কামাল শিকদার যদি বেঁচে থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি বেঁচে না থাকে তাহলে তো এটা স্পষ্ট যে মার্ডার কেস। আবার লাস্ট খুন হওয়া আফজাল চৌধুরী, এই কেসটাও মার্ডার কেস। কিন্তু জোসেফ, যতীন এবং তন্ময়, এই 3টা কেসকে মার্ডার কেস প্রমাণ করে জল ঘোলা করার কি দরকার?
পোস্টমর্টমে তো স্পষ্ট লেখাই আছে নর্মাল ডেথ। স্যার আপনি একটু সাপোর্ট দিলে কিন্তু এই কেস আমরা এক নিমিষে সলভ করতে পারি। আমি কখন বললাম যে সাপোর্ট দেবো না? স্যার রাগ না করলে একটা কথা বলি। বলো। এসপি আসগর স্যারকে কি এই কেসে ইনভলভ করা সম্ভব? এই তুমি কি নেশা টেশা করছো নাকি? তোমার মাথা ঠিক আছে? এমনিতেই দিনে 2 বেলা করে ডিআইজি স্যারের গালাগালি শুনতে হচ্ছে। আর তুমি কি চাও যে আমি আজগরের মতো আমি নিজেও সাসপেন্ড হই? স্যার আপনি একবার ডিআইজি স্যারকে রিকোয়েস্ট করলেই আসগর স্যারের সাসপেনশন অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। আর আপনি খুব ভালো করে জানেন এই ধরনের কেস একমাত্র আসগর স্যার ছাড়া অন্য কারোর পক্ষে ক্র্যাক করা সম্ভব না। না না না, নেক্সট টাইম এসব কথাবার্তা আমার সামনে বলো না তো। ডিআইজি স্যারকে তাও মানানো সম্ভব, কিন্তু আসগর ওকে তো সম্ভব না, ও নিজেই তো একটা সাইকো। One more pack, please. One more pack. Pay first. কোন বাপের বেটা আছে জিতলে 10,000? কেউ আছে এইবারে? কেউ আছে যে মায়ের বুকের দুধ খেয়ে আসছে? আজকে কার কপালে যে খারাপই আছে। তুই আইসস মায়ের বুকের দুধ খায়া? আয়। এখানে কেউ দুধ খেতে আসে না রে শিশু। পাঞ্জা জমা 2,000। এই আংটির দাম 20,000। যে জিতবো এই আংটি তার, আর 10,000 নেব। খোকা খেলবি? 10,000। শোন, এই সিগারেট যতক্ষণ জ্বলবো ততক্ষণ তোর সময়। এই সিগারেট শেষ, তোর টাইম শেষ। সরি খোকা। বাজি জেতা আর পাঞ্জা জেতা এক জিনিস না চান্দু। অনেক বড় ভুল করে ফেলাইনি আব্বা। এইগুলা কখন হইলো? আবার শুরু থেকে আয়। কি করবি? একটা পেক দাও তো। স্যার
এই যে এই হালাই স্যার। এই কিরে আমার এলাকায় মস্তানি করস, এই রংবাজি করস, ওই নাম কি? নাম কি? স্যার 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 আই পাঞ্চ মানুষ তো মাহমুদ। তোমার মনে আছে একসময় বিভাগীয় চ্যাম্পিয়ন তন্ময় দাস, উনি মরে গেছেন সুইমিং পুলে ডুবে। উনি কি করে সুইমিং পুলে ডুবে মারা যান, এটা তো একটা বিশাল রহস্য। তন্ময় মারা যাওয়ার আগে আমরা সবাই ধারণা করেছিলাম এই মৃত্যুগুলো ছিল কোইন্সিডেন্স, কিন্তু না, তন্ময় মারা যাওয়ার পর কেসের মোড়টাই ঘুরে গেল, সন্দেহের তীর গেল আফজাল চৌধুরীর দিকে। কারণ এটা সবাই ছিল আফজাল চৌধুরীর চোরা কারবারির বিজনেস পার্টনার। এখন আফজাল চৌধুরী মারা গেছেন আর আমরা সবাই ঝাড়া হাত পা হয়ে গেলাম। মানে আমাদের কেসটা আবার নতুন করে স্টাডি করতে হবে। বুঝলে রেহেনা, অনেক দূর এগিয়ে যাওয়ার পর যখন আবার ফিরে শূন্য হাতে শুরু করতে হয়, তখনই আসলে সেটা বিরক্তিকর। এখন সবার আগে জানা দরকার আফজাল চৌধুরীর মৃত্যুটা কি ছিল, অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার?